আরজি করের ঘটনা নিয়ে আমাদের সবাই শোকাহত। আমরা সবাই দ্রুত দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি কামনা করি। বিভিন্ন স্বাদের বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন অডিও বুক। কে তুই? কেন করছিস এরকম রেখার সঙ্গে? কি চাই তোর? বল, উত্তর দে। বেশ করেছি, ওকে ওর কাজের শাস্তি দিচ্ছি। শাস্তি? কি করেছে রেখা? ধূমপান, মদ্যপান, তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি শুনছেন অডিও বুক, অ্যান অডিও স্টোরি প্ল্যাটফর্ম, যেখানে প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি নিত্য নতুন আকর্ষণীয় গল্প। সাথে থাকুন, শুনতে থাকুন অডিও বুক। আজ অডিও বুকে আপনি শুনবেন একজন ব্যর্থ প্রেমিকের মৃত্যুর পরেও তার প্রেমিকার প্রতি যে ভালোবাসা, তাকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, যার জন্যে আগামী জন্মেও তার পিছু ছাড়েনি সে, সেটা নিয়ে আজকে আমাদের গল্প অসমাপ্ত। গল্প পাঠে ও বাবার চরিত্রে সুদীপ। তাহলে শুরু করা যাক। আজ রেখার স্কুল থেকে ঘুরতে যাওয়ার দিন। ভোর ভোর সে উঠে পড়েছে, নিজের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রওনা দেওয়ার উদ্দেশ্যে। স্নান করে খেয়ে দিয়ে একদম প্রস্তুত সে। আজ প্রথমবার সে বাবা মাকে ছাড়া বন্ধুদের সাথে একসাথে ঘুরতে যাবে চিলেপোতার পাহাড় দেখতে। পাহাড় তার ভীষণ পছন্দের। কেন পছন্দ তা তার ঠিক জানা নেই, তবে পাহাড় যেন তাকে ডাকে বহু জনম ধরে। তাই যখন থেকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা হয়েছে তখন থেকেই আনন্দে আত্মহারা সে। বাবা মার অনুমতি নিয়ে সে আজ যাচ্ছে পাহাড় দেখতে। তার বাবা মা অনুমতি দিয়েছেন কারণ সেখানে থাকবেন শিক্ষক শিক্ষিকারা, ওনারাই তাদের মেয়েকে দেখভাল করে রাখবেন। সকাল 9টায় বাস ছাড়বে। তার বাবা এসেছেন তাকে বাসে তুলে দিতে। বাসে উঠেই জানলার ধারে সিটটা সে নিয়েছে, কারণ সে চায় প্রকৃতির ছোঁয়া অনুভব করতে। সবুজে ঘেরা মাঠ, নীল আকাশ, বাতাস দুলছে প্রকৃতি আপন মনে। প্রকৃতির সাথে আনন্দে সেও আত্মহারা। বাসটা বড় রাস্তা ছেড়ে শহরতলি হয়ে পথ ধরেছে গ্রামের। দুদিকে বড় বড় বট আর অশ্বত্থের গাছে ছেয়ে রয়েছে পুরো রাস্তা। বাসটি চলেছে নিজ গতিবেগে, আপন মনে। জায়গাটির দূরত্ব প্রায় অনেকটাই। চারিদিকে ঘরবাড়ি বলতে তেমন কিছু নেই। তারা গিয়ে উঠবে এক হোটেলে। হোটেল থেকে পাহাড়ের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। যখন তারা হোটেলে পৌঁছলো তখন প্রায় রাত 9টা। দীর্ঘ 12 ঘন্টার যাত্রা করে সবাই প্রায় ক্লান্ত। হোটেল থেকে গ্রামের দূরত্ব প্রায় অনেকখানি। বাসে যেতে যেতে সে দেখতে পেল দূরের কয়েকটা বাড়ির উঠোনে জ্বলছে শুধু লণ্ঠনের আলো। তবে তারা যেখানে থাকবে সেখানে রয়েছে ইলেকট্রিকের ব্যবস্থা। রাত্রে ঢুকে খাওয়া দাওয়া সেরে সকলেই গেছে বিশ্রামে। পরদিন সকালে পাহাড় দেখতে যাওয়ার পালা। সকাল হতেই তাদের যাত্রাপথ শুরু করতে হলো। একটু দেরি করে খাওয়া দাওয়া সেরে সকলে তৈরি হতে হতে প্রায় বেজে গেল 11টা। তারা রওনা দিল পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের কাছে পৌঁছতে পৌঁছতে বাজলো প্রায় 2টো। এত কাছের থেকে পাহাড়টিকে দেখে আনন্দে মুগ্ধ হয়ে গেল রেখা। কি নেই ওখানে! চারিদিকে চা বাগানে ঘেরা, মনোরম ঠান্ডা হাওয়া, পাখির ডাক, আর তার সঙ্গে যোগ দিয়েছে এক রাশ সাদা মেঘের ধোঁয়া। সব মিলিয়ে যেন স্বর্গতে এসে পৌঁছেছে রেখা। এসবের মাঝে হঠাৎ রেখার কানে ভেসে এলো এক সুন্দর মধুর জলের আওয়াজ। সে যেন নিজেকে আর আটকে রাখতে পারল না। ছুটে গেল 2 বন্ধুর সঙ্গে ওই আওয়াজের সন্ধানে। খুঁজতে লাগলো ওই আওয়াজের অবস্থান। সে যেন বহু যুগ ধরে এই জলের আওয়াজের সঙ্গে পরিচিত। বেশ কিছুটা যাওয়ার পর সে খুঁজে পেল একখানি জঙ্গল, আর তার মাঝেই সেই ঝর্ণা, যার আওয়াজ শুনে এত দূরে ছুটে এসেছে রেখা। তবে সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। শিক্ষক শিক্ষিকাদের অনুমতি না নিয়েই রেখা তার 2 বন্ধুকে নিয়ে এগিয়ে গেল ঝর্ণার দিকে। ঝর্ণার জল স্পর্শ করেই মুগ্ধ হলো। তার মনে হলো যেন স্বর্গ সুখ অনুভূত হলো।
তবে জঙ্গলটি দেখে রেখার বন্ধুদের তেমন ভালো লাগলো। এমন একটা বিশ্রী শান্ত ভাব, মনে হলো কেউ যেন আছে তাদের সাথে। চল না রে রেখা, ফিরে যাই। কেমন একটা নিঝুম ভাব জঙ্গলটাতে। গাটা কেমন যেন ছমছম করছে। তবে রেখাকে বলতেই রেখা সেই সব কথা উড়িয়ে দিয়ে তাদের ধমক দিল। তোরা এত বড় হয়েও ভয় পাস? চুপচাপ দাঁড়া এখানে, আমি একটু ঝর্ণাটাকে দেখি মুগ্ধভাবে। তারপর রেখা ঝর্ণার সুন্দরতায় হারিয়ে গেল। তার কিছুক্ষণ পর আবার ফিরে এলো পাহাড়ের কাছে। তারপরের দিন বাড়ি ফিরে এলো, আর চলতে থাকলো আবারও তার চলমান জীবন। তবে কিছুদিন যেতেই তার মনে হতো রাতে তার সাথে এমন কিছু ঘটে যা সে টেরও পায় না, কিন্তু সকালে উঠলেই লক্ষ্য করত গায়ের মধ্যে অজস্র আঁচড়ের দাগ। প্রথম খেয়াল না করলেও পরে তার এই আঁচড়ের দাগগুলো তীব্র হতে থাকলো, নজরেও পড়ল। তাই সে ঠিক করলো এবার থেকে সে রাত্রে পড়াশোনা করবে। সে রাত জেগে পড়ছে, হঠাৎ ঘড়ির আওয়াজে বুঝতে পারল 1টা বাজে। তারপর যেন আর সে কোনোভাবেই তাকিয়ে থাকতে পারছে না বইয়ের দিকে। তাকাতেই ঘুমে তার চোখ ঢলে আসছে নিবিড় ভাবে। তবুও সে চেষ্টা করতে থাকলো জেগে থাকার। মনে মনে নিজেকে বলল, না রেখা, ঘুমিয়ে পড়লে চলবে না, জেগে তোকে থাকতেই হবে। হঠাৎ সে দেখতে পেল হেঁটে আসছে একখানি ছায়া, ধীরে ধীরে তার কাছে। তারপরেই সে ঘুমিয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল ঘড়ির আওয়াজে ভোর 3টে বাজে। নিচের দিকে তাকিয়ে দেখল সে নগ্ন অবস্থায় শুয়ে আছে তার বিছানাতে। বুঝতে পারল কিছু খারাপ ঘটেছে তার সাথে। পরের দিন সকাল হতে অনেক কথার মাঝে মাকে জিজ্ঞেস করে ফেলল একটা প্রশ্ন। মা, শারীরিক সম্পর্ক কি গো? কেউ প্রকাশ্যে না এসেও এমন কিছু করতে পারে? ক্লাস 11-এ পড়া এক ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে এবং স্বয়ং নিজের মেয়েই এমন প্রশ্ন করছে দেখে মা বিরক্তি বোধ করলেন এবং তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। রেখা, এত কম বয়সে কি ধরনের প্রশ্ন? স্কুলে গিয়ে বুঝি এইসব শিখছ? যাও, ঘরে যাও। রেখা ঘরে চলে গেল। কিন্তু এভাবেই চলতে থাকলো কিছুদিন। রেখাও একইভাবে প্রশ্ন করে গেল প্রতিদিন তার মাকে। একদিন রেখার গায়ের আঁচড়ের দাগ দেখে মায়ের সন্দেহ হলো। তার মা কথাটি জানালেন তার বাবাকে। তার বাবা তাকে বললেন, রেখা, মারে, আজ তুই আমাদের পাশে ঘুমাবি কেমন? বাবার কথা শুনে খাওয়া শেষ করে রেখা বাবা মার কাছে ঘুমিয়ে পড়ল এবং অন্যদিকে রেখার বাবা জেগে রইলেন রেখাকে পাহারা দেওয়ার জন্য। হঠাৎই ঠিক রাত 2টোর সময় রাস্তার মোড়ে থাকা কুকুরগুলো চিৎকার করছে সজোরে। ঘরের মধ্যে কেমন একটা ছমছমে ভাব। রেখার বাবা দেখলেন দেয়ালের মধ্যে একটা ছায়া পড়েছে। ক্রমশ ছায়াটি ধীরে ধীরে তার মেয়ের দিকে এগিয়ে আসছে। তারপর রেখার গায়ের মধ্যে আঁচড় কাটতে শুরু করলো। জামা কাপড়ের কিছু অংশ ছিঁড়ে ফেললো রেখার। তখন রেখার বাবা রেখাকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন। রেখা, 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 ওঠ, শিগগিরই ওঠ। এবং হঠাৎই টেবিলে থাকা কাঁচের গ্লাসটি সজোরে ভেঙে পড়ল মেঝেতে। বাবা লক্ষ্য করলেন ছায়াটি দৌড়ে চলে গেল। অন্যদিকে রেখা জেগে উঠতে তার বাবা তাকে জানালো যে সে যা বলেছিল সেটা সত্যি। রেখা মা, তুই তো সত্যি কথা বলেছিস। একটা ছায়া আসে তোর কাছে রোজ রাতে এবং তোকে শারীরিকভাবে নির্যাতন করে। সকলেই ভীষণ চিন্তিত। বিলম্ব না করে রেখার বাবা পরদিনই পাড়ার চায়ের মোড়ে গিয়ে খোঁজ নিলেন এক ভদ্রলোকের। 2টো পাড়া অতিক্রম করে গেলেই সেই ভদ্রলোকের বাড়ি, যিনি আত্মাদের সঙ্গে কথা বলে ভূত ছাড়ান। রেখার বাবা বিলম্ব না করে ছুটে গেলেন তার কাছে। গিয়ে মেয়ের সাথে ঘটে চলা সব ঘটনা জানালেন তাকে। আপনাকে কিছু একটা করতেই হবে। প্রতি রাতে এক আত্মা আসে আমার মেয়ের কাছে। আমার মেয়েকে সে শারীরিকভাবে আঘাত করে।
মেয়ের সাথে ঘটে চলা এমন অন্যায় আমি আর সইতে পারছি না। আপনাকে আপনাকে কিছু একটা করতেই হবে। আমাদের আমাদের সাহায্য করুন, আপনাকে কিছু একটা করতেই হবে। এমন পরিস্থিতি দেখে ভদ্রলোক বললেন, আমি আজই আসছি আপনাদের বাড়ি, আপনি ভেঙে পড়বেন না। আপনাকে যা বলছি আপনি তার ব্যবস্থা করে রাখুন। আমি যখন আপনাদের বাড়িতে উপস্থিত থাকব তখন ঘরের যেন সব আলো বন্ধ থাকে, মোমবাতির ব্যবস্থা করে রাখবেন। বাকি সবকিছু আমি নিয়ে আসবো সঙ্গে করে। রাত 10টা। দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। দরজা খুলতেই রেখার বাবা সামনে দেখলেন ভদ্রলোকটিকে। যা বলেছিলাম তাই করে রেখেছেন তো? হ্যাঁ, করে দেখেছি। তারপর তিনি এসে বসলেন। যান, মেয়েকে ডেকে নিয়ে আসুন। রেখা আসতেই, আমার সামনে বসো মা। তারপর রেখাকে সামনে বসিয়ে তিনি মন্ত্র পড়া শুরু করলেন। ঘরের এক কোণে দাঁড়িয়ে রয়েছেন রেখার বাবা ও মা। হঠাৎই মেয়ের শরীরের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলেন তারা সকলেই। হঠাৎ যেন রেখার গায়ে ফুটে উঠেছে সেই আঁচড়ের তীব্র লাল দাগ। অপ্রকাশ্য আত্মাটি রেখার শরীরের মধ্যে। এখন যে ভদ্রলোককে ডেকে নিয়ে এসেছিলেন রেখার বাবা মেয়েকে সুস্থ করার জন্য, তিনি আত্মার দিকে মন্ত্র দ্রুত ছুঁড়ে চলেছেন এবং উনি প্রশ্ন করলেন, কে তুই? কেন করছিস এরকম রেখার সঙ্গে? কি চাই তোর? বল, উত্তর দে। বেশ করেছি ওকে, ওর কাজের শাস্তি দিচ্ছি। শাস্তি? কি করেছে রেখা? আমি ওকে খুব ভালোবাসতাম, কি করিনি ওর জন্য। নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি, কিন্তু কিন্তু তার বিনিময়ে কি পেলাম? যখন সবকিছু ছেড়ে রেখার কাছে ছুটে এলাম, জানলাম তার আসল রূপ। এ আমায় শুধুমাত্র ব্যবহার করছিল। সময় আসতেই আমাকে ফেলে বিয়ে করে নিল অন্যজনকে। সে দুঃখে আর বাঁচতে পারিনি। যাকে সে ভালোবেসেছিল, যার জন্য সে সবকিছু ছেড়ে ছুটে চলে এলো, তার দেওয়া সেই আঘাত সে আর সহ্য করতে পারেনি বলেই নিজেকে শেষ করে ফেলেছি তৎক্ষণাৎ। পরবর্তীতে এক দুর্ঘটনায় রেখার মৃত্যু হয়েছিল। রেখার মৃত্যুর পর সে আবার পুনর্জন্ম নিল, কিন্তু অন্যদিকে রেখার সেই অতীত জন্মের প্রেমিক তার অপেক্ষায় রয়ে গেল অশরীরী আত্মারূপে তাকে পাওয়ার আকাঙ্ক্ষাতে। এ জন্মেও সে অপেক্ষায় ছিল সেই চিলেপোতা পাহাড়ের জঙ্গলটিতে, যেখান থেকে শুরু হয়েছিল তাদের প্রেমের কাহিনী। রেখা স্কুল থেকে ঘুরতে গিয়েছিল সেই পাহাড়ের ধারে জঙ্গলের মধ্যে। তখনই সে রেখাকে চিনতে পারে এবং পিছু নেয়, এবং তারপর থেকে প্রতিনিয়ত রাত্রে রেখাকে শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করে। এইভাবে সে তার প্রতিশোধ নিতে চেয়েছিল এবং রেখাকে আপন করে পেতে চেয়েছিল। সে যা পারেনি গত জন্মে, ভালোবাসার আকাঙ্ক্ষায়, ভালোবাসা পাওয়ার লোভে প্রতিনিয়ত ব্যবহার করে গেছে রেখার শরীরকে। শারীরিক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে প্রতিনিয়ত রেখাকে করেছে অত্যাচার। রেখার মাধ্যম দিয়ে সে প্রতিদিন, প্রতি রাতে নিজের চাহিদা পূরণ করেছে। এই সব কিছু শুনে ভদ্রলোকটি রেখার হাতে বেঁধে দিলেন একখানি তাবিজ, এবং অন্যদিকে সেই অশরীরী আত্মাটিকে বন্দি করলেন একটি কাঁচের বোতলে। তারপর রেখার বাবা মাকে ডেকে তিনি বললেন, শোনো, তোমরা কোনো মতে যেন রেখার শরীর থেকে তাবিজ না আলাদা হয়। আমি এই আত্মাটিকে বন্দি অবস্থায় পুঁতে দিয়ে আসছি দিঘির পাড়ে, ওই মাঠে যেখানে যাওয়া নিষিদ্ধ আছে সবার। তারপর থেকেই সুস্থ হয়ে উঠল রেখা। সব কিছু ভুলে সে এগিয়ে গেল নিজের আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে। দীর্ঘ 5 বছর পর এক ভালো ছেলেকে দেখে রেখার বাবা তার বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পরের দিন রাতে রেখা যখন অপেক্ষা করছিল তার স্বামীর জন্য, হঠাৎ অনুভব করলো কেউ যেন আসছে তার পাশে। পিছন ঘুরতেই সে দেখলো তার স্বামীকে, এবং তারা নিজেদের মতো সময় কাটাতে শুরু করলো। ঘড়িতে তখন বাজে রাত 2টো। বাইরে কুকুরগুলো আবার ঘেউ ঘেউ করছে। টেবিলে পড়ে রয়েছে রেখার গয়নার সাথে সেই তাবিজখানি।
রেখার গায়ে আঁচড়ের চিহ্ন আবার স্পষ্ট হতে লাগলো। দূরে চাঁদের আলো দিঘির জলে ফুটে উঠেছে তীব্রভাবে, আর জমির পাশে মুখ খোলা অবস্থায় পড়ে রয়েছে একটা কাঁচের বোতল। আর শুরু হলো এক ভয়ানক হাসি। আপনি শুনছিলেন অসমাপ্ত। নির্দেশনা নীলাঞ্জন, গল্প পাঠে ও বাবার চরিত্রে সুদীপ, বন্ধু প্রত্যুষা, সূত্রধর সুরঞ্জন, অশরীরী আর জে প্রহ্লাদ, আবহ সঙ্গীত অডিও বুক প্রাইভেট লিমিটেড, প্রচ্ছদ সৌমদীপ ও পীযূষ। এবং আপনাকে অনেক ধন্যবাদ গল্পটা শোনার জন্য। আগামী সপ্তাহে আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।